বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের যে সকল শিক্ষার্থী এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে আমার বিদ্যালয় চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ স্টেটস অফ ম্যাটার, পদার্থের অবস্থা। এই অধ্যায়টির দুটি টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো, এবং এই দুইটি টপিক যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে যদি পুরোপুরিভাবে দেখো সম্পূর্ণ ভিডিওটি, তাহলে সহজে তোমরা এই দুটি টপিক বুঝতে পারবে। সেটি হচ্ছে ব্যাফন বা ডিফিউশন, নিঃসরণ বা ইফিউশন। তো প্রথমে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাফন বা ডিফিউশন। তাহলে দেখো তোমরা, ব্যাফন বা ডিফিউশন। তো দেখো তোমরা, আমরা ব্যাফন বা ডিফিউশন নিয়ে যদি কথা বলি, তো ব্যাফন শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। এবং ব্যাফন কাকে বলে, যদি আমরা ব্যাফনের সংজ্ঞাটি বলতে যাই তাহলে সেটি হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাফন বলে। তোমাদের বইয়ের সংজ্ঞাটা এভাবেই দেওয়া আছে, কিন্তু ব্যাফনের ক্ষেত্রে দুটো কথা তোমাকে আরও বাড়তি বলতে হবে। সেটি হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 বায়ুমণ্ডলীয় চাপে। অর্থাৎ ব্যাফনের ক্ষেত্রে তোমরা জানো যে চাপের পরিবর্তনের ফলে ব্যাফন পরিবর্তিত হয় এবং তাপমাত্রার পরিবর্তনের ফলে ব্যাফন পরিবর্তিত হয়। এই কারণে তাপমাত্রা এবং চাপ এ দুটি স্থির রাখতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে, এই দুটি কথা অবশ্য তোমাদেরকে মনে রাখতে হবে যে স্বতঃস্ফূর্ত ও সমভাবে। ব্যাফনের ক্ষেত্রে এই দুটি ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বতঃস্ফূর্ত কথাটার মানে হচ্ছে নিজে নিজে, অর্থাৎ ব্যাফন নিজে নিজে ছড়িয়ে পড়বে। সমভাবে অর্থাৎ সমানভাবে ছড়িয়ে পড়বে। যতক্ষণ পর্যন্ত বেফিত পদার্থটি মাধ্যমের মধ্যে সমানভাবে ছড়িয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাফন প্রক্রিয়া চলতে থাকবে। এই কারণে সমানভাবে ছড়িয়ে পড়তে হবে এবং পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে, পরিব্যাপ্ত কথাটার মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তাহলে ব্যাফন সংজ্ঞাটিকে আমরা এভাবে বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় মাধ্যমে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাফন বলা হয়। তো আমরা অবশ্য ব্যাফনের সংজ্ঞাটি বুঝতে পেরেছি। এবার ব্যাফনের উদাহরণের মাধ্যমে ব্যাফনকে আমরা আরও ক্লিয়ার করতে পারি, যেটি হচ্ছে, দেখো তোমরা, যদি আমি এরকম 3টি পাত্র নিলাম, ধরো এরকম করে, দেখো, তো 3টি পাত্রে আমি পানি দ্বারা পূর্ণ করলাম। তো দেখো এখানে যদি আমি চিনি দ্রবণ দিই, যে আমি এখানে কতগুলো চিনি মিশ্রিত করলাম, যে আমার যেটি আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে পানির মধ্যে আমি চিনিকে মিশ্রিত করলাম, চিনি দিয়ে দিলাম, তখন দেখা যাবে যে পানির কণার চাইতে চিনি ভারী হওয়ার কারণে চিনিগুলো নিচে পড়ে থাকবে। তো সেক্ষেত্রে কি হবে, যে চিনির ঘনত্ব তোমরা দেখো যে চিনির ঘনত্ব হচ্ছে বেশি এবং পানির ঘনত্ব হচ্ছে কম। তো ব্যাফনের ক্ষেত্রে এই বিষয়টি আমাদেরকে অবশ্য মনে রাখতে হবে যে ব্যাফন হবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে। অর্থাৎ যে বেশি ঘনত্ব যেই পদার্থের, সেই পদার্থটি কম ঘনত্বযুক্ত পদার্থের দিকে ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে ব্যাফন প্রক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে চিনি দ্রবীভূত হবে পানিতে, যার কারণ হচ্ছে চিনির ঘনত্ব হচ্ছে বেশি আর পানির ঘনত্ব হচ্ছে কম। এই কারণে চিনি অবশ্যই পানিতে দ্রবীভূত হবে। তো এটি তোমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা এবার দ্বিতীয় পাত্রের দিকে খেয়াল করি, যে এক্ষেত্রে এসে
কিছুক্ষণ পর দেখা যাবে যে চিনির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে এবং পানির ঘনত্ব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অর্থাৎ পানি ঘোলাটে আকার ধারণ করছে, যার কারণ হচ্ছে চিনি আস্তে আস্তে পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে। তো তোমরা দেখবে যে এই পাত্র থেকে যদি তুমি কিছু পানি পান করো, সেক্ষেত্রে পাত্রের সম্পূর্ণ পানি সমানভাবে মিষ্টি হবে না, যার কারণ হচ্ছে এখানে এবার সম্পূর্ণ চিনি এখনো পর্যন্ত দ্রবীভূত হয়নি। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ চিনি পানিতে দ্রবীভূত না হবে ততক্ষণ পর্যন্ত ব্যাপন প্রক্রিয়াটি চলতে থাকবে। তো এখন দেখো এখানে এসে দেখা যাবে যে সম্পূর্ণ পানি ঘোলাটে হয়ে গেছে, যার কারণ হচ্ছে সম্পূর্ণ চিনি পানিতে দ্রবীভূত হয়ে গেছে এবং পাত্রের সম্পূর্ণ পানি সমানভাবে মিষ্টি হয়ে গেছে। যখন সম্পূর্ণ পানি সমানভাবে মিষ্টি হবে এবং সম্পূর্ণ চিনি পানিতে দ্রবীভূত হয়ে যাবে, তখন ব্যাপন প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, ব্যাপন প্রক্রিয়া সম্পূর্ণ হতে এক্ষেত্রে সময়ের প্রয়োজন হয়, যেটিকে বলা হয় ব্যাপন সময়। তো অর্থাৎ এখন কোনো পদার্থের আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো পদার্থের ব্যাপন হার বেশি, আবার কোনো পদার্থের ব্যাপন হার কম। সেজন্য আমাদেরকে যেটি জানতে হবে যে পদার্থে ব্যাপিত হতে বেশি সময়ের প্রয়োজন হয় সেই পদার্থের ব্যাপন হার কম, আর যেই পদার্থ ব্যাপিত হতে কম সময়ের প্রয়োজন হয় সেই পদার্থের ব্যাপন হার হচ্ছে বেশি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন তোমরা যদি একটা জিনিস চিন্তা করো যে একজন মোটা মানুষ যদি একজন চিকন মানুষের সাথে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কি ঘটবে? অবশ্যই মোটা ব্যক্তিকে রেখে চিকন ব্যক্তিটি ফার্স্ট হয়ে যাবে, যার কারণ হচ্ছে যে মোটা মানুষ তার ভারী শরীর নিয়ে দৌড়ে চিকন মানুষের সাথে কিন্তু পারবে না। যার এই দ্বারা আমরা বুঝলাম যে যেই পদার্থের যত বেশি ভারী, যেই পদার্থ যত বেশি ভারী সেই পদার্থের ব্যাপন হার তত কম, যেই পদার্থের যত বেশি হালকা সেই পদার্থের ব্যাপন হার তত বেশি, অর্থাৎ সে দৌড়ে চলে যেতে পারবে। তো এই ব্যাপন হারটা নির্ভর করে, তোমরা বুঝতে পেরেছ, যে আণবিক ভরের উপর। অর্থাৎ যেই পদার্থের আণবিক ভর বেশি সেই পদার্থের ব্যাপন হার কম, যেই পদার্থের আণবিক ভর কম সেই পদার্থের ব্যাপন হার বেশি। এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি যে এখানে আমি কি লিখলাম, হাইড্রোজেন, ওকে, তারপরে অক্সিজেন, তারপরে হিলিয়াম, ওকে, তারপরে নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। এখানে আমি 5টি গ্যাসীয় পদার্থ উল্লেখ করেছি। তো এই 5টি গ্যাসীয় পদার্থের আণবিক ভর আমরা বের করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে 1 × 2 মানে 2। হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। তোমরা জানো আণবিক ভরের কোনো একক নেই। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 2টি অক্সিজেন পরমাণু, তাহলে এখানে হবে 16 × 2 32। হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এটি এক পরমাণু বিশিষ্ট। দেখো এখানে এর পারমাণবিক ভর হচ্ছে 4। নাইট্রোজেনের ক্ষেত্রে 14 × 2 মানে 28 এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 12 + 16 × 2 মানে 44। তো আমরা আণবিক ভর লিখেছি। এখন এখান থেকে আমাদেরকে বলতে হবে যে কোন পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি এবং কোন পদার্থের ব্যাপন হার সবচেয়ে কম। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আণবিক ভর সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেনের, তার মানে হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি। আণবিক ভর সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের। কার্বন ডাই অক্সাইডের অণুগুলো হাইড্রোজেনের অণু অপেক্ষা অনেক ভারী, যার কারণে এটার আণবিক ভর বেশি। তো আণবিক ভর বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের। কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার সবচেয়ে কম। তাহলে দেখো অক্সিজেনের ব্যাপন হার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের তুলনায় বেশি। তো এই থেকে আমরা বুঝলাম যে যেই পদার্থের আণবিক ভর যত বেশি সেই পদার্থের ব্যাপন হার কম, আর যে পদার্থের আণবিক ভর কম সেই পদার্থের ব্যাপন হার বেশি। অর্থাৎ ব্যাপন হার নির্ভর করে কোনো পদার্থের কোন পদার্থ বেশি ব্যাপিত হবে সেই পদার্থের ব্যাপন হারটা নির্ভর করে আণবিক ভরের উপর। এটি আমাদেরকে মনে রাখতে হবে। ব্যাপনের আরও 2-1টি উদাহরণ আমরা বলতে পারি। যেমন ব্যাপন সম্পর্কে আমরা মজার একটি ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যদি
তোমাদের বাড়িতে কিচেন রুমে যদি পোলাও বিরিয়ানি রান্না করা হয়, মনে করো ওই সময় তুমি পড়ার টেবিলে বসে আছো, তাহলে পড়ার টেবিল থেকে তুমি বলতে পারো অবশ্য যে ফাঁকঘরে ভালো রান্না হচ্ছে, যার কারণ হচ্ছে পোলাও বিরিয়ানির যে ঘ্রাণটা রয়েছে সেটা অবশ্য ফাঁকঘর থেকে ছড়িয়ে তোমার নিকট চলে আসবে। কারণ যেখানে এই সুগন্ধির অণুগুলো রয়েছে সেখানকার ঘনত্ব হচ্ছে বেশি, সেই বেশি ঘনত্ব থেকে আস্তে আস্তে অণুগুলো ছড়িয়ে তোমার নিকট চলে আসবে। তখন তুমি বলতে পারবে যে আসলে কিচেন রুমে ভালো রান্না হচ্ছে, আমার সেখানে যাওয়াটা অনেক জরুরি। তো একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে ব্যাপনের ক্ষেত্রে অবশ্য অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে পদার্থ ব্যাপিত হবে এবং ব্যাপন শব্দের মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তো ব্যাপনের ক্ষেত্রে আরও কয়েকটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেমন ব্যাপন 4টি বিষয়ের উপর নির্ভর করে, আরও 4টি বিষয়ের উপর। সেটি হচ্ছে কি, 1 নম্বর বিষয়টি হচ্ছে মাধ্যমের ঘনত্বের উপর, দ্বিতীয়ত হচ্ছে ব্যাপন নির্ভর করে ব্যাপিত পদার্থের ঘনত্বের উপর, 3 নম্বরে ব্যাপন নির্ভর করে বায়ুচাপের উপর, চতুর্থত ব্যাপন নির্ভর করে তাপমাত্রার উপর। তো দেখো, মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে, অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে পদার্থটি ব্যাপিত হবে সেই পদার্থের ঘনত্ব যত বেশি হবে ব্যাপন তত বেশি হবে, আর যে মাধ্যমে ব্যাপিত হবে সেই মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে ব্যাপন তত কম হবে। তারপর আমরা বলতে পারি যে বায়ু চাপের উপর, অর্থাৎ বায়ুর চাপ যদি বেশি হয় ব্যাপন হার কমে যাবে, ব্যাপন কম হবে। তারপর তাপমাত্রার উপর, তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ব্যাপন অবশ্য বেশি হবে, তাপমাত্রা কম হলে ব্যাপন কম হবে। যেমন আমরা যদি ঠান্ডা পানিতে কোনো পদার্থকে দ্রবীভূত করি আর যদি গরম পানিতে দ্রবীভূত করি, সেক্ষেত্রে দেখা গেছে যে ঠান্ডা পানির চাইতে গরম পানিতে ব্যাপন বেশি হবে। তো দেখো, তাহলে তাপমাত্রার উপর অবশ্যই ব্যাপন নির্ভর করে। এবার আমরা কথা বলবো নিঃসরণ বা ইফিউশন নিয়ে। নিঃসরণ বা যেটাকে বলা হয় ইফিউশন। ইফিউশন, তো এটি হচ্ছে নিঃসরণ বা ইফিউশন কি, এর উত্তরে আমরা অবশ্য বলবো নিঃসরণের ক্ষেত্রে যে সরু ছিদ্র পথে কোনো পদার্থের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। নিঃসরণ অবশ্য গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে, যে তাহলে আমরা বলবো যে সরু ছিদ্রপথে কোনো গ্যাসীয় পদার্থের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। তো নিঃসরণ প্রক্রিয়াটা আসলে সহজ একটি প্রক্রিয়া। এক্ষেত্রে দুটি কথাটা মনে রাখতে হবে, একটা হচ্ছে চাপের কথাটা, যে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে, আরেকটি বিষয় গুরুত্ব দিবে সেটি হবে সরু ছিদ্রপথে। তো নিঃসরণের উদাহরণটা আমরা এভাবে দিতে পারি, যেমন একটি বেলুনকে যদি তুমি এভাবে ফুলাও, দেখো বেলুনের ভিতরে গ্যাস ভর্তি করা হয়েছে, ভিতরে গ্যাস রয়েছে। এখন যদি তোমাকে মনে রাখতে হবে যে ভিতরে চাপ হচ্ছে বেশি, বাতাসের চাপ হচ্ছে বেশি, চাপ বেশি, এবং বাইরের চাপ হচ্ছে কম, চাপ কম। এখন যদি তুমি কি করো, একটি আলফিন দ্বারা যদি এটিকে ছিদ্র করে দাও, এই ছিদ্র পথে ভিতর থেকে অর্থাৎ অধিক চাপ থেকে নিম্ন চাপের দিকে সজোরে কিন্তু বাতাস বেরিয়ে আসবে, এটি হচ্ছে নিঃসরণ প্রক্রিয়া। তো নিঃসরণ প্রক্রিয়ার অনেকগুলো উদাহরণ রয়েছে, যেমন বাস্তব ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়ার যদি একটি উদাহরণ বলতে যায়, যে অবশ্য তোমরা ফাঁকা কাঁঠালের ঘ্রাণ অনেক সময় পেয়ে থাকো। এই ফাঁকা কাঁঠাল গাছে পেকে থাকে, কিন্তু তুমি হয়তো ঘর থেকে কাঁঠালের ঘ্রাণ শুনতে পাচ্ছ যে গাছে একটি কাঁঠাল পেকেছে, আমি ঘ্রাণ পাচ্ছি। এর কারণ হচ্ছে কাঁঠালের ভিতরে, পাকা কাঁঠালের ভিতরে যে সুগন্ধির অণুগুলো থাকে, এগুলি ভিতরে চাপ বেড়ে যাওয়ায় চেষ্টা করে যে বাইরে বেরিয়ে আসার জন্য। সেক্ষেত্রে কি ঘটে, কাঁঠালের দেয়াল ভেদ করে, প্রাচীর ভেদ করে এরা কিন্তু বাইরে বেরিয়ে আসে। তখন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তোমার কাছে গিয়ে এটি
পৌঁছে যায়, অর্থাৎ এই সুগন্ধির অণুগুলো তোমার কাছে চলে যায়। তো এই উদাহরণের মাধ্যমে আমরা নিঃসরণ প্রক্রিয়াও জানলাম, ব্যাপন প্রক্রিয়াও জানলাম। অর্থাৎ যে সরু ছিদ্রপথে সুগন্ধির অণুগুলো কাঁঠালের ভিতর থেকে বেরিয়ে যাওয়া, এটি হচ্ছে কিন্তু নিঃসরণ প্রক্রিয়া। তোমার কাছে গিয়ে ছড়িয়ে পড়া, সেটি হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তো আমাদেরকে নিঃসরণ প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে চাপের অনেক বেশি প্রভাব রয়েছে, চাপের কথাটা অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে। তো দেখো, আমরা যে সিএনজি চালিত গ্যাস ব্যবহার করে থাকি, যেটাকে বলা হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটাকে বলা হয় সিএনজি। অর্থাৎ এক্ষেত্রে কি ঘটে? এক্ষেত্রে ঘটে যে আমরা যে সিএনজি চালিত গ্যাস যানবাহনে ব্যবহার করি, সেটি হচ্ছে মূলত মিথেন গ্যাস, CH4। এই মিথেন গ্যাসকে উচ্চ চাপে সিলিন্ডারের মধ্যে প্রবেশ করানো হয় চাপ প্রয়োগ করে। তখন কি করা হয়, যে গাড়ির যে ইঞ্জিন রয়েছে, সিলিন্ডারের সাথে ইঞ্জিনের একটি কানেকশন দেওয়া হয়। তখন সরু ছিদ্রপথে সিলিন্ডার থেকে গ্যাসগুলো সজোরে বেরিয়ে ইঞ্জিনে প্রবেশ করে, তখন যানবাহনটি চলতে থাকে। তো এক্ষেত্রে আবার দেখো যে আমরা বাড়িতে যেসব গ্যাস ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে মূলত প্রোপেন এবং বিউটেনকে উচ্চ চাপে সিলিন্ডারে প্রবেশ করিয়ে তখন এই গ্যাসগুলো তৈরি করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে ব্যাপন এবং নিঃসরণ প্রক্রিয়া সহজভাবে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।